আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য এসেছিল Xiaomi ফ্ল্যাগশিপ কিলার ক্যাটাগরি নতুন আরেকটি ফোন Redmi K40 Pro সম্পূর্ণ বিস্তারিত রিভিউ। এই মোবাইলটির কিন্তু আরো দুটি নাম রয়েছে, একটি হলো Poco F3 Pro আর একটি হলো Mi 11X Pro। তিন নামালা এই ফোনটি বেশ কিছুদিন ধরে কিন্তু আমি ইউজ করতেছি। সো খুঁটিনাটি অনেক বিষয় রয়েছে যেটা নিয়ে আজকের ভিডিওতে আমি ইন ডিটেলসে কথা বলবো। সো ভিডিওটি শুরু করার আগে বলে নিই, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল ক্লিক করে দিন, এতে ভবিষ্যতে আমাদের যত ভিডিও পাবলিশ হবে তার নোটিফিকেশন অটোমেটিক আপনার কাছে পৌঁছে যাবে। সো চলুন তাহলে দেরি না করে প্রথমেই দেখে নিই মোবাইলটির আনবক্সিং। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 33 ওয়াটের ফাস্ট চার্জার, USB Type-C কেবল, এবং Redmi K40 Pro মোবাইলটি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে Redmi K40 Pro এই মোবাইলটি দেখতে হুবহু Redmi K40 এর মতোই, স্পেশালি যদি আপনি হোয়াইট কালারের কথা বলে থাকেন, বিকজ আমি Redmi K40 কিন্তু হোয়াইট কালারেরই রিভিউ করেছিলাম। সো এই ফোনটাও কিন্তু হোয়াইট কালার, একদম হুবহু প্রায় 99.99% সেম। ওইটার হোয়াইট কালারের পিছনে একটা মনে করেন অ্যাশ শেড আছে, বাট এইটা একদম ফুল হোয়াইট আর কি, একদম ক্লিন হোয়াইট আর কি। কিন্তু আরও একটা ইন্টারেস্টিং বিষয় হলো এই ফোনটার সাথে আমার যে Redmi Note 10 মোবাইলটা রয়েছে, এটা যদি আমি পাশাপাশি রাখি আপনি কিন্তু কনফিউজড হয়ে যাবেন দূর থেকে দেখলে যে কোনটা Redmi K40 বা K40 Pro বা Redmi Note 10 কিনা, আপনি কিন্তু দূর থেকে এটা বুঝতেও পারবেন না। ভেরি ইন্টারেস্টিং, জাস্ট ক্যামেরা প্যানেলটা ডিফারেন্ট যদি আমি Redmi Note 10 এর সাথে কম্পেয়ার করি। ইভেন একটা মজার জিনিস হলো আমার Redmi Note 10 এ কিন্তু আলট্রা প্রিমিয়াম লেখা রয়েছে ক্যামেরা প্যানেলে, এই Redmi K40 সিরিজে কিন্তু এগুলো নাই। সো বুঝাই যাচ্ছে যে Redmi Note 10 আমার কাছে ওভারঅল একটা প্রিমিয়াম ফোন যদি আপনি কম্পেয়ার করেন Redmi K40 বা K40 Pro সাথে। যাই হোক, এটা ফান করলাম। অরিজিনালি K40 আর Redmi Note 10 এই দুইটার সাথে কম্পেয়ার করে কোনো লাভ নাই। তবে যে কথাটি না বললে নয়, এই মোবাইলটির ব্যাক প্যানেল এবং ফ্রন্ট প্যানেল দুটো প্যানেলে কিন্তু গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। সো ফোনটা হাতে থেকে পড়লে খুব বেশি একটা রিস্ক নাই, তবে ইচ্ছা করে বেশি ফালাবেন না, তাহলে আবার ভেঙে যেতে পারে। আরেকটা বিষয় হলো এই মোবাইলের যে ফ্রেমটা রয়েছে সেটা আবার প্লাস্টিকের, দ্যাটস ওয়াই ফোন স্কেচ পড়ে যাওয়ার একটা চান্স থাকতে পারে। তো আমি প্রিফার করবো আপনারা অবশ্যই এই ফোনটি যদি ইউজ করে থাকেন সাথে একটা ব্যাক কভার ইউজ করার জন্য। ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.67 ইঞ্চের ডিসপ্লে আলা এই মোবাইলটির থিকনেস হলো 7.8 মিলিমিটার এবং ওয়েট হলো 197 গ্রাম, যেটা একদম হুবহু Redmi K40 এর মতোই। ডিসপ্লেটা অনেক বড় হলেও মোবাইলটির ওয়েট ডিস্ট্রিবিউশন এবং থিকনেস কম হওয়ার কারণে ওভারঅল সিঙ্গেল হ্যান্ডে ইউজ করা যায়। তবে যাদের হাত স্ট্যান্ডার্ড সাইজের থেকে একটু ছোট তাদের কিছুটা কষ্ট হবে। আমার হাতে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্ট আপনারা অলরেডি জেনে গিয়েছেন, সেটা হলো হোয়াইট কালার। এই মোবাইলটির আরও দুটি কালার ভেরিয়েন্ট রয়েছে, একটা হলো ব্ল্যাক কালার, একটা হলো অরোরা কালার, ঠিক আছে। কিন্তু ব্ল্যাক কালারটা Redmi K40 থেকে এটার যে ব্ল্যাক কালারটা রয়েছে এটা একটু ডিফারেন্ট, বাট হোয়াইটটা একদম 99% সেম। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে কিছু নেই। মোবাইলটির উপরের পাশে রয়েছে স্পিকার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং IR ব্লাস্টার। মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB Type-C চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে। এবং এই সিম কার্ড ট্রেতে ডুয়েল সিম কার্ডের অপশন রয়েছে, তবে কোনো ধরনের কোনো মেমোরি কার্ড ইউজ করার অপশন নেই। সিকিউরিটি সেন্সরের কথা বলতে গেলে মোবাইলে থাকা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথলি কাজ করে, এবং আপনার হাত যদি একটু ঘামিয়ে যায় তারপরও খুব ফাস্ট এবং স্মুথ ভাবে ফিঙ্গারপ্রিন্ট ডিটেক্ট করে মোবাইলটি আনলক করছিল। সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথলি কাজ করে। স্পিকারের কথা বলতে গেলে এই মোবাইলটি রয়েছে হাইরেস অডিও সার্টিফাইড ডলবি অ্যাটমস সম্বলিত ডুয়েল স্টেরিও স্পিকার, এবং স্পিকার পারফরমেন্স খুবই ভালো। তবে আপনাদের কাছে আমার রিকমেন্ডেশন থাকবে 80% ভলিউম পর্যন্ত এই মোবাইলের স্পিকার থেকে একদম নিট অ্যান্ড ক্লিন সাউন্ড পাওয়া যায়। 80% উপরে চলে গেলে অর্থাৎ 90% অথবা 100% ভলিউমে সাউন্ড শুনতে গেলে কিছুটা ডিস্টরশন পেতে পারেন। মোবাইলটিতে রয়েছে 6.6 ইঞ্চি AMOLED ডিসপ্লেটি হলো স্যামসাং এর E4 ক্যাটাগরি। সেই সাথে ডিসপ্লেতে আরও রয়েছে 120 Hz রিফ্রেশ রেট সহ HDR10+ সাপোর্ট। ডিসপ্লেটির টাচ স্যাম্পলিং রেট হলো
360 Hz, ফুল এইচডি প্লাস রেজুলেশনের এই ডিসপ্লেটির স্পেসিফিকেশন হলো 2400x1080 পিক্সেল, ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 395 ppi, ডিসপ্লে ব্রাইটনেস হলো নর্মাল 900 নিটস, হাইয়েস্ট 1300 নিটস। ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। ডিসপ্লের চারপাশে অনেক চিকন ভেজেল দেখা যায় এবং চিনটাও এভারেজ সাইজের থেকে একটু চিকন, আমার কাছে বেশ ভালোই লেগেছে। ডিসপ্লের ঠিক উপরে সেন্টারে রয়েছে পাঞ্চল সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে বেশ ভালো মাল্টিটাস্কিং করা যায় মোবাইলটি দিয়ে। 120Hz রিফ্রেশ রেট থাকার কারণে মোবাইলটি ইউজ করে যেমন স্মুথ লাগে, তার পাশাপাশি খুব ইজিলি অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান করে ইজিলি সলভ করে ইউজ করা যায়। ওভারঅল মাল্টিটাস্কিং পারফরমেন্স আমার কাছে বেশ প্রিমিয়াম লেভেলের লেগেছে। রয়েছে ওয়াইড ওয়াইন L1 সাপোর্ট, সো আপনি ফুল এইচডি প্লাস রেজুলেশনে বেশ স্মুথ ভাবে ইউটিউব এবং নেটফ্লিক্সের মতো সাইটগুলোতে ভিডিও স্ট্রিম করতে পারবেন। ডিসপ্লে পারফরমেন্সের কথা বলতে গেলে এই মোবাইলটিতে যে ডিসপ্লে প্যানেলটি রয়েছে সেটা হলো স্যামসাং এর E4 ক্যাটাগরি এবং তাতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট এবং তার পাশাপাশি 360Hz টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে ডিসপ্লের পারফরমেন্স একদম বাটারি স্মুথ লেগেছে। সেই সাথে লং টাইম ইউজ করতে যে কোনো ধরনের কোনো ফ্রেম ড্রপ বা ল্যাগিং বা ধরেন অ্যাপ ওপেনিং বা অ্যাপ ক্লোজিং ডিলে এগুলো কোনো কিছুই আমি এই মোবাইলের ডিসপ্লে বা মোবাইল থেকে পাইনি। সো আমার কাছে বলতে হচ্ছে যে প্রাইস বিবেচনায় ডিসপ্লে পারফরমেন্সের কথা যদি বলি তাহলে ওয়ান অফ দ্য বেস্ট ফোন এটাই। Redmi K40 Pro মোবাইলটি রিয়ার প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে মেইন ক্যামেরাটি হলো 64 মেগাপিক্সেলের 1.89 অ্যাপারচারের এবং এই ক্যামেরা সেন্সর হিসেবে ইউজ করা হয়েছে সনির IMX686 সেন্সর। আরেকটি ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের 119 ডিগ্রি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং এই ক্যামেরা সেন্সরটি হলো সনির IMX355। এছাড়া মোবাইলটিতে যে ম্যাক্রো ক্যামেরাটি ইউজ করা হয়েছে সেটি হলো 5 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের এবং এই ম্যাক্রো ক্যামেরা সেন্সর হিসেবে ইউজ করা হয়েছে আইসোসেল S5K5E9 সেন্সরটি। 64 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় কালার টোনটা প্রায় ন্যাচারাল পাচ্ছিল, সেই সাথে ডাইনামিক রেঞ্জও ভালো ছিল, তবে এজ ডিটেকশনে সামটাইম প্রবলেম হচ্ছিল। হাইয়েস্ট 5x জুম করা যায়, বাট এত জুম করে ছবি তুলে ছবির অবস্থা খুব একটা ভালো থাকে না। সেই সাথে ছবি তোলার পর সুন্দর একটা কালার বুস্ট পাওয়া যাচ্ছিল, যেটাকে বলা হয় সোশ্যাল মিডিয়া রেডি ছবি, অর্থাৎ আপনি ছবি তুলবেন এবং সোশ্যাল মিডিয়াতে সাথে সাথে পোস্ট করে দিবেন কোনো প্রকার কোনো ধরনের এডিট করা ছাড়াই। 5 মেগাপিক্সেলের টেলিম্যাক্রো সেন্সরের ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় ফোকাসিংটা বেশ চমৎকার পেয়েছি, কালার ডিটেকশনও অলমোস্ট ক্লোজ টু ন্যাচারাল পাচ্ছিল। ম্যাক্রো সেন্সর ক্যামেরার পারফরমেন্স যদি বলতে হয় আমার কাছে ওভারঅল খুবই ভালো লেগেছে এই ফোনটিতে। এছাড়া মোবাইলটির মেইন ক্যামেরা দিয়ে হাইয়েস্ট 8K রেজুলেশনে 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়, তবে সবচেয়ে বেস্ট পারফরমেন্স পেয়েছি আমরা ভিডিও শুট করে 4K রেজুলেশনে 60 ফ্রেম পার সেকেন্ডে। মোবাইলটিতে জাইরো ইএস থাকার কারণে ভিডিও করার সময় বেশ ভালো একটা স্টেবল পারফরমেন্স পাওয়া যাচ্ছিল। সেই সাথে মোবাইলটিতে থাকা স্লো মোশন ফিচার দিয়েও 1080p 960 ফ্রেম পার সেকেন্ডে স্লো মোশনে ভিডিও শুট করা যাচ্ছিল। মোবাইলটির টাইম ল্যাপসটাও বেশ নাইসলি কাজ করে। মোবাইলটিতে আরও রয়েছে ভ্লগ মোড, ক্লোন মোড সহ নানা রকম ফিচারের মাধ্যমে ভিডিও এবং ফটো শুট করার অপশন। মোবাইলে থাকা সেলফি ক্যামেরাটি হলো 20 মেগাপিক্সেলের 2.45 অ্যাপারচারের এবং এই সেলফি ক্যামেরা সেন্সরটি হলো স্যামসাং এর আইসোসেল S5K3T2 ক্যাটাগরির। এই সেলফি ক্যামেরা দিয়ে বেশ ভালো ছবি উঠে, কালারটা অনেকটাই ন্যাচারাল আসে। বিউটি মোড ছাড়াও অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায়, তবে ওভারঅল বিউটি মোড দিয়ে ছবি তুললে বেশ ভালো ছবি পাওয়া যায় এবং সোশ্যাল মিডিয়ায় রেডি ছবি তুলতে পারবেন এই মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে। মোবাইলটিতে রয়েছে ক্যামেরা টু APS সাপোর্ট, সো আপনি চাইলে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ G ক্যাম ইউজ করতে পারবেন। নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির কথা বলতে গেলে মোবাইলটিতে রয়েছে 5G সাপোর্টেড ডুয়েল সিম কার্ডের অপশন এবং দুটো সিম কার্ডই 5G সাপোর্ট করবে। নেই কোনো মেমোরি কার্ডের অপশন, আমরা কল টেস্ট করে দেখেছি, কল কোয়ালিটি ঠিক আছে। মোবাইলটিতে ওয়াইফাই 2.4 GHz 5 GHz দুটোই সাপোর্ট করে। এছাড়া মোবাইলটিতে রয়েছে আয়ার ব্লাস্টার এবং IP53 সার্টিফিকেশন। সেন্সরসের কথা বলতে গেলে প্রায় সব ধরনের সেন্সরসই রয়েছে। Redmi K40 Pro মোবাইলটির হার্ডওয়্যার সেকশনের কথা বলতে গেলে মোবাইলটিতে প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 888 প্রসেসরটি। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ 5 ন্যানোমিটার এবং এই অক্টাকোর প্রসেসরের মধ্যে একটি কোর হলো 2.84 GHz Cryo 680 গোল্ড মডেলের, তিনটি কোর হলো 2.42 GHz Cryo 680 গোল্ড মডেলের এবং বাকি চারটি কোর হলো 1.80 GHz Cryo 680 সিলভার মডেলের। মোবাইলটিতে জিপিইউ হিসেবে রয়েছে Adreno 660। স্টোরেজ এবং র্যামের কথা বলতে গেলে মোবাইলটি টোটাল 4টি ভেরিয়েন্ট রয়েছে। একটি ভেরিয়েন্ট হলো 6GB 128GB, আরেকটি হলো 8GB 128GB, আরেকটি হলো 8GB 256GB এবং আরেকটি হলো 12GB 256GB স্টোরেজের। এবং প্রত্যেকটি মোবাইলেরই র্যামের টাইপ হলো LPDDR5 এবং স্টোরেজ টাইপ হলো UFS 3.1। বাংলাদেশ মার্কেটে Redmi K40 Pro মোবাইলটির আনঅফিশিয়াল প্রাইস হলো 40 থেকে 45,000 টাকার মধ্যে। মোবাইলটিতে আমরা বিভিন্ন রকম টেস্ট করে দেখেছি, সেখানে আমরা স্টোরেজ স্পিড টেস্ট করতে যে রিড স্পিড পেয়েছি 910 মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড পেয়েছি 526 মেগাবাইট পার সেকেন্ড। মোবাইলটির আন্তত স্কোর পেয়েছি 7,98,481, আইতুত স্কোর পেয়েছি 9,09,847। মোবাইলটির বেঞ্চমার্ক স্কোর পেয়েছি আমরা সিঙ্গেল করে 1138, মাল্টি করে 3700। মোবাইলটি দিয়ে আমরা 3D মার্ক টেস্ট করেছি, সেখানে আমরা স্ট্রেস টেস্টে বেস্ট লুপ স্কোর পেয়েছি 5692 এবং লোয়েস্ট লুপ স্কোর পেয়েছি 5181। স্টেবিলিটি পেয়েছি আমরা 91%। মোবাইলটির ভালকান স্কোর পেয়েছি আমরা 5692 এবং এভারেজ FPS পেয়েছি আমরা 34.10 FPS।
মোবাইলটি দিয়ে আমরা পাবজি গেমস খেলার সময় আমরা হাইয়েস্ট আলট্রা এইচডি গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেটে খেলতে পেরেছি এবং এই আলট্রা এইচডি গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেটে বেশ স্মুথভাবে খেলতে পেরেছি। কালার টোন খুবই ভালো পেয়েছে গেমস খেলার সময়, খুবই ভালো লেগেছে, বেশ একটা প্রিমিয়াম ফিলও লাগতেছিল গেমসটা খেলার সময়। স্পেশালি এই প্রাইস রেঞ্জের যে কোনো ফোনের থেকে এই ফোনের গ্রাফিক্সের কোয়ালিটি আমরা খুবই ভালো পেয়েছি পাবজি গেমসটা খেলার সময়, এবং সেই সাথে লং টাইম খেলতে যে মোবাইলটি থেকে সেই রকম অনেক বেশি হিটিংও হয়নি, প্লাস কোনো ধরনের কোনো ফ্রেম ড্রপ বা ল্যাগিংয়েরও দেখা পাইনি লং টাইম খেলতে যেয়ে। অপরদিকে কল অফ ডিউটি গেমসটি হাইয়েস্ট ভেরি হাই গ্রাফিক্সে ম্যাক্স ফ্রেম রেটে বেশ স্মুথভাবে খেলা যাচ্ছিল, কোনো ধরনের কোনো ফ্রেম ড্রপ বা ল্যাগিং কোনো কিছুই পাইনি আমরা। সেই সাথে গেমসটা খেলতে খুবই ভালো লেগেছে, লং টাইম গেম প্লে করতেও খুব ভালো লেগেছে। মোবাইলের হিটিং একেবারে হয় না বললেই চলে কল অফ ডিউটি গেমসটা খেলতে গেলে। অ্যাশফার 9 গেমসটিও ডিফল্ট গ্রাফিক্স সেটিংয়ে খুবই ভালো লেগেছে, কোনো ধরনের কোনো ল্যাগিং বা ফ্রেম ড্রপ যেটা সাধারণত গেমস খেলতে গেলে বা স্টার্টিংয়ের সময় হয়ে থাকে অ্যাশফার 9 গেমসের বেলায়, সেই ধরনের কোনো ফ্রেম ড্রপ বা ল্যাগিং আমরা এই মোবাইলে অ্যাশফার 9 গেমসটি খেলার সময় শুরুর দিকে পাইনি। অপরদিকে জেনশিন ইম্প্যাক্ট গেমটা খেলার সময় আমরা রেডমি K40 মতোই এই K40 Proতে প্রায় সিমিলার পারফরমেন্স পেয়েছি। টুকটাক ল্যাগিং হয়। আমি K40 ভার্সেস পোকো X3 Pro ওই ভিডিওতেও বলেছিলাম যে জেনশিন ইম্প্যাক্ট গেমটা সামহাও রেডমি K সিরিজ একটু প্রবলেম করতেছে, কিন্তু পোকো X3 Proতে কিন্তু আবার খুব ভালো খেলতে পেরেছি। সো এই মোবাইলটা তো সেম, জেনশিন ইম্প্যাক্ট গেমটা খেলতে গেলে হালকা পাতলা ল্যাগিং এবং ফ্রেম ড্রপেরও আমরা দেখা পেয়েছি। হিটিং এর কথা বলতে গেলে রেডমি K40 Proতে যে প্রসেসরটা ইউজ করা যায় স্ন্যাপড্রাগনের 888 প্রসেসরটা, এটা একটা 5 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা প্রসেসর। দ্যাটস ওয়াই পাওয়ার কনজাম্পশন কম হয়, হিটটাও কম হয়। বাট তার মানে এই নয় যে একেবারে হিট হয় না। আপনি যখন হেভি গেমিং করবেন তখন টুকটাক হিটিংয়ের দেখা পাবেন, এবং তার পাশাপাশি মোবাইল ডাটা দিয়ে যদি আপনি অনেক লং টাইম ভিডিও দেখে থাকেন অর্থাৎ ইন্টারনেট ইউজ করে থাকেন তখনও কিন্তু এই ফোনটা হিট হয়ে যায়, তবে খুব দ্রুতই আবার এটা ঠান্ডা হয়ে যায়। ব্যাটারির কথা বলতে গেলে রেডমি K40 Pro মোবাইলটিতে রয়েছে 4520 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। মোবাইলটি সম্পূর্ণ চার্জ করতে আমাদের 50 মিনিটের মতো সময় লেগেছিল, বাট 30 মিনিট চার্জ করলে প্রায় 60%-এর মতো চার্জ হয়ে যায়। নর্মাল বা বেসিক ইউজ করে আমরা প্রায় একদিনের মতো ফুল চার্জিং ব্যাকআপ পেয়েছি। অপরদিকে হেভি গেমিং এবং মাল্টিমিডিয়া কনজাম্পশন করে আমরা স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জিং ব্যাকআপ পেয়েছি প্রায় 6 ঘন্টার মতো। অপারেটিং সিস্টেমের কথা বলতে গেলে মোবাইলটিতে রয়েছে Android 11 ভার্সনটি এবং ইউআই হিসেবে রয়েছে MIUI 12। এবার জন্য আমরা জেনে নিই রেডমি K40 Pro এই মোবাইলটির কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলের কি ল্যাকিংস অর্থাৎ দুর্বল দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলের কি দুর্বল দিক অর্থাৎ ল্যাকিংস রয়েছে। রেডমি K40 Pro এই মোবাইলটি ঠিক রেডমি K40 এর মধ্যে 4520 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। আমার কাছে মনে হয় 120 রিফ্রেশের সম্পর্কিত কোনো মোবাইলে আসলে 5000 মিলিঅ্যাম্পিয়ারের নিচে ব্যাটারি হওয়া উচিত না, বিকজ সেই ক্ষেত্রে কিন্তু চার্জ নিয়ে একটু প্রবলেম হয়। যদিও এই ফোনটাতে রেডমি K40 তুলনায় চার্জ একটু বেশি থাকে, তারপর স্টিল ব্যাটারিটা 5000 মিলিঅ্যাম্পিয়ার হলে পারফেক্ট হতো। দেন 2 নম্বর যে জিনিসটা আমার এই ফোনের কাছে ভালো লাগে না সেটা হলো এইটার যে ইউআইটা রয়েছে MIUI, এই ইউআইতে কিন্তু টুকটাক প্রবলেম রয়েছে। দেখা গেল যে হুটহাট আপনি দেখবেন যে এক অ্যাপের থেকে আরেক অ্যাপে সোয়াপ করে অটোমেটিক চলে যাবে, দেন হঠাৎ করে মিনিমাইজ হয়ে যাবে। এই প্রবলেমটা সবসময় হয় না, বাট মাঝে মাঝে হয়, বাট এটা বিরক্তিকর MIUI এর এই প্রবলেম। যদিও আমরা শুনতেছি যে খুবই দ্রুত MIUI এর একটা নতুন বড়সড় আপডেট আসে যাচ্ছে, যদি সেই আপডেটটা এসে পড়ে তাহলে ইনশাল্লাহ আশা করি এই ধরনের MIUI অর্থাৎ ইউআই রিলেটেড প্রবলেম আর থাকবে না। দেন 3 নম্বর যে জিনিসটা আমার এই মোবাইলের ক্ষেত্রে উইকনেস মনে হচ্ছে সেটা হলো রেডমি K40 ক্ষেত্রে বলেছিলাম 395 পিক্সেল ডেন্সিটি আমার কাছে একটু কম মনে হয়েছে। অ্যাটলিস্ট 440 430 হলে ডিসপ্লে পারফরমেন্সটা আমরা আরও ভালো পেতাম। কালার টোনটা অনেক সুন্দর লাগতো। 395 স্লাইটলি কম হয়ে যায় যদি কম্পেয়ার করি রেডমি K সিরিজ, প্রাইস সব কিছু মিলেই আর কি। দেন সর্বশেষ যে ল্যাকিংসটা পেয়েছি এই ফোনের ক্ষেত্রে, সেম ল্যাকিংসটা আমি K40 ক্ষেত্রে পেয়েছিলাম, সেটা হলো এই মোবাইলটিতে কোনো 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট নাই, যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট। কিন্তু পোর্ট নাই সেটার থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো অ্যাটলিস্ট একটা কনভার্টার দিয়ে দেওয়া উচিত, বিকজ Xiaomi যেটা Mi 11 লাইট মোবাইলটা রয়েছে সেখানেও কিন্তু আমরা কনভার্টার দেখেছি। ইভেন অনেক ফোনেই কিন্তু কনভার্টার দিয়ে থাকে, বাট রেডমি K সিরিজ তো আর একটু এক্সপেন্সিভ সিরিজ, তাই না? Mi 11 লাইটের থেকেও তো এটা এক্সপেন্সিভ সিরিজ, কিন্তু কেন এই সিরিজের সাথে একটা কনভার্টার দেয়নি এটা আমি বুঝলাম না। একটা কনভার্টার দেওয়া জরুরি, আর অরিজিনাল কনভার্টারের পারফরমেন্স আফটার মার্কেটে পাওয়া যায় যেসব কনভার্টার তার থেকে অনেকই ভালো। এবার জন্য আমরা জেনে নিই এই মোবাইলটার কি বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো রেডমি K20 Pro এবং K30 কিছু কিছু মোবাইলে ব্রাইটনেস এবং ডিসপ্লের কালার টোন নিয়ে কিছু ইস্যু ছিল। সব প্রবলেম এই রেডমি K40 এবং K40 Pro দুটোতেই সলভ করে দেওয়া হয়েছে, এবং এই মোবাইলটির ব্রাইটনেসও খুবই ভালো, কোনো ধরনের কোনো ডিমিং ইস্যু নেই, এবং তার পাশাপাশি মোবাইলের কালার টোনটাও কিন্তু খুবই সুন্দর ব্রাইটনেস অনুযায়ী। যদিও পিক্সেল ডেন্সিটি কিছুটা কম, বাট সেটা অতটাও কম নয় যে আপনার কাছে প্রিমিয়াম ফিল মনে হবে না। দেন 2 নম্বর যে জিনিসটা আমার কাছে এই মোবাইলের ক্ষেত্রে ভালো লেগেছে সেটা হলো এই মোবাইলের র্যামের স্পিড হলো 6400 মেগাবাইট পার সেকেন্ড।
আর Redmi K40 হলো 5500 মেগাবাইট পার সেকেন্ড, অর্থাৎ 900 মেগাবাইট পার সেকেন্ড বেশি এই মোবাইলটার র্যামের স্পিড। দ্যাটস ওয়াই এই মোবাইলের গেমিং পারফরমেন্সও কিন্তু Redmi K40 থেকে বেশ ভালো পাওয়া গেছে। যদিও Redmi K40 তো স্টেবল পারফরমেন্স পেয়েছি লং টাইম গেমস খেলার সময়, লং টাইম হাই এফপিএসে গেম খেলো, এই মোবাইলটিতেও কিন্তু সেম পারফরমেন্স পেয়েছি, বাট এই মোবাইলটিতে কিন্তু হিটিং Redmi K40 থেকেও কম হয়। প্লাস Redmi K40-তে ধরেন যদি টুকটাক ল্যাগিং বা ফ্রেম ড্রপ হয় যখন আপনি টানা 2-3 ঘন্টা গেম খেলবেন, কিন্তু এই ফোনটাতে সেটাও হয় না। সো ওভারঅল যদি আপনি পারফরমেন্সের কথা বলেন, Redmi K40 তো অবশ্যই ভালো, একটা ফ্ল্যাগশিপ কিলার, তার থেকেও ভালো এই ফোনটা উইদাউট এনি ডাউট। দেন 3 নম্বর যে জিনিসটা Redmi K40 সবগুলো মোবাইলের ক্ষেত্রে আমার ভালো লেগেছে সেটা হলো ক্যামেরা পারফরমেন্স অনেক ইমপ্রুভড হয়েছে। আগে Redmi K সিরিজগুলোতে দেখা গেছে জাস্ট পারফরমেন্স ভালো ছিল, ক্যামেরা উইক ছিল, বাট এখন তারা ক্যামেরাতে কনসার্ন করেছে। দ্যাটস ওয়াই আমরা K40-তে দেখছিলাম সনির IMX-এর 582 সেন্সর, বাট এই মোবাইলটাতে K40 Pro-তে রয়েছিল সনির IMX-এর 686 সেন্সর, অর্থাৎ সবচেয়ে লেটেস্ট সেন্সরটা এই মোবাইলে ইউজ করা হয়েছে এবং এই মোবাইলের ক্যামেরা পারফরমেন্স কিন্তু জাস্ট অসম। সত্যি কথা বলতে 40-45 হাজার টাকা যতগুলি ফোন রয়েছে আমার কাছে এটা ওয়ান অফ দ্য বেস্ট ফোন মনে হয়। অ্যাটলিস্ট এটা কনফার্ম যে স্যামসাং গ্যালাক্সি A72 থেকে এটার ক্যামেরা পারফরমেন্স আমার কাছে বেশি ভালো লেগেছে। দেন 4 নম্বরে যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে সেটা হলো মোবাইলের স্পিকার পারফরমেন্স। ডুয়েল স্পিকার হতে হয়েছে কি গেম খেলতে গেলে খুব ভালো লাগে, কারণ দুই পাশ থেকে সাউন্ড বের হয় তো বেশ কমফোর্ট লাগে এবং একটা ন্যাচারাল ফিল, মানে রিয়েল একটা ফিল পাওয়া যায়। দ্যাটস আমি বলবো যে এই মোবাইলের স্পিকার পারফরমেন্স খুবই ভালো। তবে আপনাদেরকে আমি ভিডিওর মধ্যে বলেছি, এখনও বলে দিচ্ছি, আপনারা 80% ভলিউম পর্যন্ত স্পিকারটা ইউজ করবেন, তাহলে আপনার পারফরমেন্স খুব ভালো পাবেন। এবং সর্বশেষ যে কথাটি বলতে চাচ্ছি Redmi K40 Pro এই মোবাইলটিকে নিয়ে, এই মোবাইলটির বর্তমানে বাংলাদেশে যেহেতু 40-45 হাজার টাকা প্রাইসে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে, যেটা স্লাইটলি ওভার প্রাইস একটা ফোন, এটার প্রাইস যদি 35 থেকে 40 বা 38 হাজার টাকার মধ্যে হয় তাহলে এটা খুব বেস্ট একটা প্রাইস হবে, কেনার মতো একটা প্রাইস হবে এবং কিনলে আপনার পয়সা উসুল হয়ে যাবে। সো কেমন লাগলো Redmi K40 Pro এই মোবাইলটি অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন, এবং সেই সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধব এবং আশেপাশের মানুষজনের সাথে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।